ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা ফিজিক্স দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ থার্মোডায়নামিক্স তাপগতিবিদ্যার উপর ক্লাস করব। তাহলে লক্ষ্য করো, তাপগতিবিদ্যার 4টা প্রসেস আছে। সেই 4টা প্রসেসের মধ্যে আজকে আমরা যে প্রসেসটা আলোচনা করব সেটি হচ্ছে আইসোথার্মাল প্রসেস অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আইসোবারিক প্রসেস। আজকে আমরা কথা বলবো হচ্ছে আইসোথার্মাল প্রসেস অথবা সমষ্ণ প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমে আইসোথার্মাল প্রসেস অথবা সমষ্ণ প্রক্রিয়ার ডিফিনেশনটা দেখবো, অ্যাকচুয়ালি এর সংজ্ঞাটা আসলে কি। তো দেখো, সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তাপমাত্রা স্থির থাকে কিন্তু আয়তন ও চাপের পরিবর্তন ঘটে, তাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়ায় অর্থাৎ যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে কিন্তু আয়তন এবং চাপের পরিবর্তন ঘটে, তাকে আমরা বলবো সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। অ্যাকচুয়ালি এই আইসো কথাটার অর্থ হচ্ছে একই, আর থার্মাল মানে কিন্তু তাপকে বোঝানো হয়, এজন্য একই তাপ। এজন্য এখানে তাপমাত্রাটা অর্থাৎ এখানে তাপমাত্রাটা কিন্তু ধ্রুবক থাকবে, অর্থাৎ তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হবে না। একটু লক্ষ্য করো, আমরা কিভাবে একটা সমষ্ণ প্রক্রিয়া ঘটাতে পারি। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। ধরো এইটা একটা পাত্র, এই পাত্রের ভেতরে গ্যাস আছে। এখন তুমি যদি এই গ্যাসকে খুব ধীরে ধীরে সংকুচিত অথবা প্রসারিত করো, তাহলে কিন্তু এই গ্যাসের তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। গ্যাসের তাপমাত্রা বেড়ে গেলেও এই পাত্রটা যদি সুপরিবাহী হয়, এখন এই গ্যাসের পাত্রে মানে এই গ্যাস পাত্রের আয়তনের চেয়ে যদি আমাদের পরিবেশের তাপমাত্রা কম থাকে, তাহলে এটা তো একটা সিস্টেম, তাহলে এই সিস্টেম থেকে অর্থাৎ এই গ্যাসীয় একটা সিস্টেম থেকে কিছু পরিমাণ তাপ কিন্তু তোমার বাইরে বের হয়ে যাবে, অর্থাৎ পরিবেশে কিন্তু বের হয়ে যাবে। এর ফলে কি হবে যে দেখো, আমার এই গ্যাসের তাপমাত্রাটা পূর্বেও যা ছিল পরেও কিন্তু তাই থাকবে। অর্থাৎ এটা এভাবে কিন্তু আমরা সমষ্ণ প্রক্রিয়াটা ঘটাতে পারি। কথার মানে হচ্ছে, তুমি যদি একটা গ্যাসকে খুব ধীরে ধীরে সংকুচিত অথবা প্রসারিত করো, তাহলে গ্যাসের তাপমাত্রা কিন্তু বাড়বে, কিন্তু তাপমাত্রা বাড়লেও যতটুকু তাপমাত্রা বাড়বে পরিবেশে তার চেয়ে তাপমাত্রা কম থাকার কারণে ওই তাপমাত্রাটা ওই গ্যাসীয় সিস্টেম থেকে পরিবেশে বের হয়ে আসে, ফলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। ফলে পূর্বেও যে তাপমাত্রা থাকে তোমার পরেও সেই একই তাপমাত্রায় থাকে। তো এইভাবে আমরা একটা সমষ্ণ প্রক্রিয়া ঘটাতে পারি। তবে এখানে মাথায় রাখতে হবে, এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ইন্টারনাল এনার্জি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি এবং চাপের কিন্তু পরিবর্তন ঘটবে। শুধুমাত্র এখানে তাপমাত্রাটা ধ্রুবক থাকবে, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এরপরে লক্ষ্য করো, তোমার আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। সমষ্ণ প্রক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে পাত্র সুপরিবাহী হতে হবে। অর্থাৎ তুমি যখন সমষ্ণ প্রক্রিয়া ঘটাবা, পাত্রটা অবশ্যই সুপরিবাহী হতে হবে। সুপরিবাহী হওয়ার ফলে তোমার এখানে ওই সিস্টেমের তাপমাত্রা বাইরে অথবা বাইরের তাপমাত্রা ভেতরে প্রবেশ করতে পারবে। অর্থাৎ তোমার যদি পাত্রটা সুপরিবাহী না হয়, তাহলে কিন্তু সমষ্ণ প্রক্রিয়া তুমি ঘটাইতে পারবা না। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে পাত্র সুপরিবাহী হতে হবে। এরপরে এটি একটি ধীর প্রক্রিয়া। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়াটা খুবই স্লো প্রসেস, এটা খুব ধীরে ধীরে সংগঠিত হয়, এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো, সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। আমরা কিন্তু জানি বয়েলের সূত্র হচ্ছে পিভি কিন্তু আমাদের এখানে ধ্রুবক কে, এটা হচ্ছে বয়েলের সূত্র। তো এই বয়েলের সূত্রটা তোমার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই বয়েলের সূত্রটা মেনে চলবে, মাথায় রাখবো। তারপরে আছে দেখুন, সমষ্ণ লেগ অপেক্ষাকৃত কম খাড়া হয়। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে লেগ পাবো, সেই লেগটা তোমার একটু খাড়াটা কম হবে। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। অনেক সময় এই বৈশিষ্ট্যগুলো আমাদের এমসিকিউতে দেয়, জেনে রাখলে পরে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সলিউশন করতে পারবো।
এখন লক্ষ্য করো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আলোকে সমচাপ প্রক্রিয়ার ব্যাখ্যা। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আলোকে সমচাপ প্রক্রিয়াটা ব্যাখ্যা করব। তো আমরা সবাই জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে কোনো সিস্টেমের শোষিত অথবা বর্জিত তাপের পরিমাণ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃত কাজের যোগফলের সমান। তো এখন কথা হচ্ছে যে এটার মাধ্যমে আমরা এখন সমচাপ, এটার মাধ্যমে এখন আমরা সমষ্ণ প্রক্রিয়াটা একটু ব্যাখ্যা করব। তাহলে আমরা এখানে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি যে dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। তো এখন একটু লক্ষ্য করো, যেহেতু সমষ্ণ প্রক্রিয়াতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাপমাত্রার পরিবর্তন না হওয়ার কারণে ইন্টারনাল এনার্জি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমাদের দেখো এই dq অর্থাৎ এই d এর মানটা 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা পাবো dw। এখান থেকে আমরা মাথায় রাখবো যে সমষ্ণ প্রক্রিয়ায় তোমার এক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে না, এই কারণে ডিউ সমান 0 হয়ে যায়। আর এখান থেকে দেখো আমরা পাবো ডিকিউ সমান ডিডাব্লিউ। এখন এই যে ডিকিউ সমান ডিডাব্লিউ পেলাম, এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়ায় কোন সিস্টেমের শোষিত তাপের পরিমাণ তার কৃত কাজের সমান, অর্থাৎ ডিকিউ সমান ডিডাব্লিউ। তো এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এটা অনেক সময় খ নাম্বার প্রশ্নে আসে যে তোমার সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ব্যাখ্যা করো, তখন এভাবে করলে তুমি 2 মার্ক পাবে। অর্থাৎ এখান থেকে মাথায় রাখতে হবে ডিকিউ সমান ডিডাব্লিউ, এই কথাটা মাথায় রাখবা। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা 0 হবে। এখন আমরা দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ নির্ণয় করব, অর্থাৎ একটা সমষ্ণ প্রক্রিয়ায় কতটুকু কাজ সম্পাদন হয় সেটা আমরা বের করব। তাহলে একটু লক্ষ্য করো, আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র, এই পাত্রের ভেতরে গ্যাস আছে। এখন এই গ্যাস পাত্রে তুমি যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করো, তাপ প্রয়োগ করলে এর আয়তন কিন্তু বেড়ে যাবে। আমি ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায় আয়তন ছিল V1 এবং তাপ প্রয়োগ করার ফলে এর আয়তন হয়ে গেল V2। আর আমি ধরে নিলাম যে এর চাপ P। তাহলে আমরা কতটুকু কাজ করব? আমরা জানি যে কৃত কাজ হচ্ছে DW, এটা হচ্ছে কৃত কাজ। তাহলে কৃত কাজ DW সমান আমরা জানি যে P ইন্টু আয়তনের পরিবর্তন। তাহলে এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে DV। তো এখন দেখো আমরা যদি এখানে কিন্তু দেখো DW হচ্ছে ক্ষুদ্র কাজ। এখন যদি আমি সম্পূর্ণ কাজ বের করতে চাই তাহলে এই ইকুয়েশনটাকে কিন্তু আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আর লিমিটটা হবে, দেখো আমি প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তন ছিল কিন্তু V1, পরবর্তীতে আমি গ্যাসের আয়তন চেঞ্জ করে করছি V2, অর্থাৎ এই V1 আয়তন থেকে পরিবর্তন করে V2 আয়তনে নিতে আমার কতটুকু কাজ করতে হয়েছে সেটাই কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমি যদি এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করি, DW ইকুয়াল টু দেখো লিমিট হবে V1 থেকে V2 আয়তন, এখানে P ইন্টু DV। তো এখন একটু লক্ষ্য করো, আমরা যদি দেখো আমরা কিন্তু সবাই সূত্র জানি যে ইন্টিগ্রেশন অফ dx এটা সমান কিন্তু x হয়। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ dw এটাকে যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে w। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে PV ইজ ইকুয়াল টু nRT। তাহলে এখান থেকে যদি আমরা বলি বা P সমান এই nRT এটাকে ভাগ করতে হবে কিন্তু দেখো আমাদের V দিয়ে। তাহলে এই যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে P সমান nRT ভাগ V, এই P এর মানটা আমি এখানে এখন বসিয়ে দিব। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ লিমিটটা বসিয়ে দিব আর P এর জায়গায় আমরা এখন লিখব nRT ভাগ V আর এখানে থাকবে DV। তো এখন দেখো এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো। তো এখন দেখো বা W সমান, তা দেখো আমরা কিন্তু জানি যে এই ডির সাথে যে থাকে
তার হচ্ছে ইন্টিগ্রেশন করা যায়, অর্থাৎ ডির সাথে ভি আছে, তাহলে এই ভিটার আমরা অপারেট করতে পারবো। তাহলে এই ভি বাদে আর যারা থাকে তাদেরকে কিন্তু ধ্রুবক বলা হয়। তাহলে এই এন আর টি কিন্তু ধ্রুবক, আর ধ্রুবকটা এই ইন্টিগ্রেশন সাইনের কিন্তু বাইরে আসে, এটা হচ্ছে ক্যালকুলাসের নিয়ম। তাহলে সেই অনুসারে আমরা এই এন আর টি কে বাইরে নিয়ে আসি লিখবো, তারপর ইন্টিগ্রেশন সাইন দিব, দেওয়ার পর এখানে ভি ওয়ান, এখানে ভি টু, আর এখানে আমরা লিখে ফেলবো ডিভি ভাগ ভি। এখন লক্ষ্য করো, ক্যালকুলাসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ dx ভাগ x এটা সমান ln x হয়। তো এই সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে একটু লক্ষ্য করো, এখান থেকে আমরা বলতে পারি, দেখো বা w সমান এই nrt থেকেই যাবে। এখন এই ডিভি বাই ভি এটাকে আমরা করলে পাবো এখানে ln ভি, আর এখানে আমাদের থার্ড ব্র্যাকেট, আর এখানে বসবে লোয়ার লিমিট। দেখো লোয়ার লিমিট আছে v1 আর আপার লিমিট আছে আমাদের v2। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো nrt। এবার আমরা জানি যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, তাহলে এখান থেকে আমরা ln দিয়ে v2 মাইনাস ln দিয়ে v1, এখন বা nrt এখানে ln দিয়ে v2 ভাগ v1। তাহলে দেখো w সমান nrt ln v2 ভাগ v1। তাহলে লক্ষ্য করো, লাস্টে আমরা এখানে পেলাম w সমান nrt ln v2 ভাগ v1। অ্যাকচুয়ালি সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ বের করতে বললে এই সূত্রটা অ্যাপ্লাই করেই আমাকে ম্যাথ করতে হবে। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সমস্ত প্রক্রিয়া কৃতকাজ নির্ণয় করার সূত্র, যেখানে দেখো w সমান nrt, যেখানে এই nটাকে বলবো হচ্ছে আমরা মোল সংখ্যা, r টাকে বলবো আমরা মোলার গ্যাস ধ্রুবক। এই r এর মানটা আমরা দিব হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল এটা। আর এখানে v1 হচ্ছে আদি আয়তন, আর v2 হচ্ছে আমাদের শেষ আয়তন। আর এটা দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো। এখন যদি আমরা বলি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যদি আমরা পাই, দেখো কৃতকাজ বের করতে বললে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখন আবার যদি আমরা একটু লক্ষ্য করি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে আমরা জানি যে dq সমান du প্লাস dw। এখন দেখো বা dq সমান, আমরা কিন্তু জানি যে তোমার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু শূন্য হয়, সেক্ষেত্রে ডিইউ এর মান কিন্তু 0 হয়। তাহলে 0 প্লাস ডিডব্লিউ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা ডিকিউ সমান ডিডব্লিউ। এখন একটু লক্ষ্য করো, তাহলে লক্ষ্য করো এই যে ডিকিউ সমান, এখানে আমরা ডিকিউ সমান, দেখো এই ডিকিউ সমান কিন্তু আমরা পেলাম ডিডব্লিউ। তাহলে দেখো এই ডিডি যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে কিউ সমান কিন্তু ডাব্লিউ হয়, আর এই ডাব্লিউ সমানই কিন্তু আমাদের আছে এনআরটি, এখানে লন v2 ভাগ v1। তাহলে দেখো যদি আমাদের তাহলে কিউ সমান ডাব্লিউ আর ডাব্লিউ সমান এনআরটি লন v2 ভাগ v1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা কিউ সমান এনআরটি লন v2 ভাগ v1। তাহলে দেখো এইটাই হচ্ছে আমাদের কিউ। এর মানে হচ্ছে যদি তোমাকে কাজ বের করতে বলে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করবে, আর যদি তোমাকে তাপ বের করতে বলে সমষ্ণ প্রক্রিয়ায় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করবে। তা আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো।